ফেডারেশনের সাথে আমাদের প্রত্যেকেরই, প্রত্যেকটা প্রোডিউসারের খুব সম্পর্ক ভালো ছিল। আজকে এতগুলো 15 বছর ধরে সুইট মেলোডিকে কেন দেখা যাচ্ছে না? অতনু রায় কেন আসছেন না? এর ক্রেডিট বলুন বা দোষ দেওয়া বলুন, যাই বলুন না কেন, ইন্ডাস্ট্রির দুটো নাম আসে, একটা হচ্ছে অরূপ বিশ্বাস, একটা স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাস তখন এই সুরুচি সঙ্গের অফিসে বসতেন না, তিনি আর একটু এগিয়ে একটা ছোট অফিসে বসতেন। প্রথম দুদিন উনি দেখা করলেন না, হয়তো ব্যস্ততা ছিল, আমি খুব একটা গুরুত্ব দিইনি। খারাপ একটু লেগেছিল, কেন কখনো এইভাবে আমাকে কেউ ইগনোর করেনি। আমি বললাম যে, আপনি তো ফেডারেশনের সেক্রেটারি, তো আপনি আগে কোথায় ছিলেন? এইটা বোধহয় আমার অপরাধ হয়ে গেছিল। আমার বুঝতে একটু সময় লেগেছে যে কোথাও একটা রাজনীতি চলছে, আমার বুঝতে সময় লেগেছে। টেলিভিশন ইন্ডাস্ট্রি নিয়ে অরূপ বিশ্বাস এত বড় বড় কথা বলে, সেই ইন্ডাস্ট্রিটা আমি নিজে হাতে তৈরি করেছি। বিজেপিতে যোগ দেওয়ার পর যেটা হলো, আর একটু সেটা সমস্যা বাড়লো। অনেক সমস্যা বাড়ল। আচ্ছা, বিজেপিতে যোগ দেওয়ার পরে উনি প্রকাশ্যে আমাকে কাজ দেওয়া বন্ধ করে দিতে বললেন চ্যানেলগুলোকে। আপনার কি অবস্থা হয়েছিল? মায়ের মৃত্যুটা, দাদার মৃত্যুটা আমি এখনো ভুলতে পারি না। মানে মায়ের মৃত্যুটা, মা বাপি দাদার শোকটা নিতে পারলো না। মানে তখন মাকে দুবেলা খাবার দেওয়াটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল ওষুধ কিনে দেওয়ার থেকে। সময়টা ছিল 1996, এরকম একটা সময় কাজ শুরু হয়। ধারাবাহিকের একটা প্রোডাকশন হাউসের কাজ শুরু হয়। এবং শুরুতেই সেই প্রোডাকশন হাউস দর্শকের মন জয় করে নেয়। একটার পর একটা ধারাবাহিক। একটু মনে করে যদি আপনাদের নামগুলো বলি: তৃষ্ণা, তমসা রেখা, বহ্নি শিখা, অগ্নিযুগের পদাতিক, ধন্যী মেয়ে, ধ্যাত্তেরিকি, এরকম আরো অনেক অনেক ধারাবাহিকের কাজ তখন চলছে। এবং সেই প্রত্যেকটা ধারাবাহিক দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে। আর চতুর্দিকে একটাই নাম ছড়িয়ে পড়ছে, সুইট মেলোডি। এইভাবেই চলছিল। কিন্তু তারপরে হঠাৎ করে এই সুইট মেলোডি প্রোডাকশন হাউসটা টলিপাড়ার মানচিত্র থেকে একেবারে উধাও। এবং সেই সঙ্গে একটা নামও হারিয়ে গেল, অতনু রায়, যিনি ছিলেন প্রযোজক এবং পরে চিত্রনাট্যকার। আজকে আমরা অনেক রকমের ধারাবাহিক দেখি, নানা ধরনের ধারাবাহিক দেখি, কিন্তু তা সত্ত্বেও যদি এই পার্টিকুলার ধারাবাহিকগুলোর কথা দর্শককে জিজ্ঞেস করি, তাদের মুখে কিন্তু হাসি ফুটে ওঠে, সেই সঙ্গে চোখে বিস্ময়। কেন বলুন তো? কারণ প্রায় 15 বছর ধরে বা তারও একটু বেশি সময় ধরে এই সুইট মেলোডি প্রোডাকশন হাউসের কোনো ধারাবাহিক দর্শক দেখতে পাচ্ছেন না, তারা বঞ্চিত হচ্ছেন। এবং প্রযোজক হিসেবে অতনু রায়কেও আর দেখা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা আজকাল ডটিং তাকে খুঁজে পেয়েছি। আজকে আমাদের স্টুডিওতে সুইট মেলোডির কর্ণধার অতনু রায় রয়েছেন, এবং তার কাছ থেকেই আমরা জানবো যে কেন তিনি এভাবে এবং তার কাজগুলো এভাবে বন্ধ হয়ে গেল বা হারিয়ে গেল। অতনুদা, ওয়েলকাম টু আজকাল ডটিং। যে ধারাবাহিকগুলোর কথা আমি বললাম, তার মধ্যে বেশ কিছু ধারাবাহিক আমারও মনে আছে, কিন্তু প্রথম দিকের গুলো মনে নেই, কারণ তখন ওই সময় বাড়িতে একটা সার্টেন এজে ধারাবাহিক দেখার পারমিশন থাকতো না। শুধু আমাদের শনিবার বা রবিবার যে কোনো একটা দিন টিভি দেখার অনুমতি মিলত। কিন্তু আমাদের আগে যে জেনারেশন, তাদের কাছে যদি জিজ্ঞেস করি, তারা কিন্তু এক বাক্যে এই ধারাবাহিকগুলোর নাম মনে করতে পারেন এবং তার গল্পটাও মনে করতে পারেন। এই ধারাবাহিকগুলো একটার পর একটা আপনি প্রযোজনা করেছেন, এবং আমি যতটুকু জানি যে ওই সময় আপনি যেভাবে কাজ করতেন, আপনার ধারে পাশে আর কোনো সেরকম প্রোডাকশন হাউস ছিল না। আমি কি ঠিক বলছি? একদম। এবং NT1 পুরো সবকটা ফ্লোরই আপনি বুক করে এবং আপনার কাজই চলতো ধারাবাহিকভাবে। শুধু তাই নয়, আপনার ওপরে ডিপেন্ডেন্ট ছিল অনেকগুলো পরিবার।
কি হলো? আজকে 2026-এ বা আজকে এতগুলো 15 বছর ধরে সুইট মেলোডিকে কেন দেখা যাচ্ছে না? অতনু রায় কেন আসছেন না? দেখুন, এই প্রশ্নের যদি খুব সোজা উত্তর দিতে হয় তাহলে এর ক্রেডিট বলুন বা দোষ দেওয়া বলুন, যাই বলুন না কেন, ইন্ডাস্ট্রির দুটো নাম আসে, একটা হচ্ছে অরূপ বিশ্বাস, একটা স্বরূপ বিশ্বাস। একদম পরিষ্কার, এতে কোথাও কোনো দ্বিমত নেই। ইনফ্যাক্ট আপনি একটা সিরিয়ালের নাম বললেন না, যেটা আমার আমি যে অত্যন্ত বললাম আমি সবকটা অত্যন্ত প্রিয় কুরুক্ষেত্র, সিরিয়াল, কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। ইয়েস। মানে ওই রকম একটা ডিফিকাল্ট সাবজেক্ট, যেটা একদম রাজনীতি প্রেক্ষাপটে তৈরি, সেটা যে মা বোনেদের কাছে এত পপুলার হতে পারে। এবং আকাশের মতো চ্যানেল, যখন আকাশ ডুবতে বসেছে, সেই সময় আমাকে আকাশ থেকে ফোন করা হয়েছিল, আমাকে আমাদের জন্য একটা কিছু করো, আমরা থাকতে পারছি না, মানে মার্কেটে আমাদের কোনো জায়গা নেই, হচ্ছে না। দেবাশিস দা ছিলেন, আগরওয়াল ছিলেন, কি করব, তখন যা তোমার খুশি। তখন আমি একটা পলিটিক্যাল সিরিয়াল করি, এবং আপনি নিশ্চয়ই জানেন, দর্শকরা জানে যে কুরুক্ষেত্র এমন একটা সিরিয়াল হয়েছিল যে সেই সময় স্টার, জি এদেরকে কুরুক্ষেত্র টাইম স্লটে হুম কুরুক্ষেত্র হাইস্ট টিআরপি ছিল। হুম। তো তখন টিআরপি ব্যাপারটা অন্য ছিল, রেটিংটা অন্য ছিল, 10 হ্যাঁ, এসব পার করে টিআরপি রেটিং আসতো। একদমই তাই। এবং আমাকে কোনোদিন আমার সিরিয়াল নিয়ে সত্যি কথা ওই রেটিং এর জন্য চিন্তা করতে হয়নি। এখন বৃহস্পতিবার আসে, হুম চ্যানেলও খুব ব্যস্ত থাকে, প্রডিউসাররা খুব টেনশনে থাকে। আমার কোনোদিন কোনো টেনশন ছিল না, কারণ আমি জানি যে আমি আমার বেস্টটা দিচ্ছি, এবং আমি হাটকে দিচ্ছি। হুম। মানে যা গতানুগতিক চলছে, আমার কোনো সিরিয়াল আপনি একটা সিরিয়ালের সাথে একটা সিরিয়াল কম্পেয়ার করছে, এটা তো মোটামুটি যা দেখেছি এটা তো তাই দেখছি, একই রকম গল্প নয়, একদম না। তো এবং সমাজের জন্য একটা করে মেসেজ মেসেজ থাকতো। থাকতো। তো 2011-র পর আম, আমি কিছুদিনের জন্য ব্রেক নিই, ইচ্ছে করেই নিই। কারণ 2008-এ আমি একবার, তখন কিন্তু আমার না, এখনো নেশা আছে, আমাকে করতে দেওয়া হয় না তাই, আমার তখন কাজটাই নেশা ছিল, কাজটাই ভালোবাসা ছিল, কাজটাই পরিবার ছিল। হুম আহ, তো সকালে একটা শুটিং করছি, বিকালে আর একটা করছি, রাত্রে আর একটা করছি, এবং যেহেতু 21-এর মধ্যেই হতো, একসাথে অতগুলো সিরিয়াল চলতো, এবং আমারই লেখা। যখন ডিরেক্টররা যেখানে আটকে যেতেন, দাদা এই শটটা একটু হুম নিয়ে নাও, একটু ঘেটে গেছে, এই হয়েছে, হয়েছে। এবং আমি ভালোবাসতাম সেটা করতে, ভালোবাসতাম। আর আমাদের ওটা একটা পরিবার ছিল, হুম। 400-500 লোক একসাথে কাজ করছে, আর্টিস্টরা রয়েছে, এ রয়েছে, মানে ওটা একটা ভীষণ আনন্দের জায়গা ছিল, হাসি খুশি একটা, এক্সটেন্ডেড ফ্যামিলি। একদম। তো আমি কাজটা করতে খুব ভালোবাসতাম। 2008-এ আমি একবার অসুস্থ হই, ওই শুটিং করতে করতে মুখ দিয়ে রক্ত বেরিয়ে, তখন আমি 12 দিন 12 রাত জাগা লইয়া নার্সিংহোমে শুটিং শুটিং করছি। তো সেটা একবার হলো, আর একবার হলো ডাক্তার আমাকে রেস্ট নিতে বললো, এবং আর্টিস্টরা যারা সেই সময় কাজ করতেন তারা বললো, দাদা একটু রেস্টের দরকার আছে, একটু রেস্ট নাও। তো যাই হোক, রেস্ট নেওয়া হয়নি। 2010-এ আবার হলো, রাত্রি 2টোর সময়, 21-এই শুট করছি। তো আমি দেখলাম যে না, আমাকে তো আরো লম্বা দৌড়তে হবে, তো একটু 2-1 বছর একটু। আর একটা জিনিস কি, আপনি বিশ্বাস করবেন যে কন্টিনিউয়াস যদি আপনি লিখতে থাকেন না, তো তাহলে কোথাও ভয় থাকে যে লেখাটা না এক হয়ে যায়, এক হয়ে যায়, একটু ব্রেক নেওয়ার একটু দরকার ব্রেক হয়, নেওয়া একটা দরকার, স্পেস। একটা ছোট স্পেস। হুম আর আমার একটা মেয়ে আছে, হুম। তো মেয়েটার জন্য আমার একটু সময় দেওয়া দরকার ছিল। ডেফিনেটলি। সব মিলিয়ে আমি 1-2 বছর একটা ব্রেক নিয়েছিলাম, আমি জানি তারপর আবার করব। তো আমি যখন করব ঠিক করলাম, তখন আমি, অরিন্দম গাঙ্গুলি ছিল হচ্ছে আপনার আর্টিস্ট সেক্রেটারি, অরিন্দমকে ফোন করলাম যে অরিন্দম, আমি করতে চাইছি আবার কাজ। বললো করো না, আমরা তো বসে আছি তোমার জন্য। হুম তাহলে তবু তুমি আবার আর্টিস্ট ফোরাম, বললো ঠিক আছে, জেনারেল মিটিং আছে, তুমি যখন বলছো তো আমার মনে হয় না, হুম। তবু কথা বলে নেবো। ও মিটিংয়ে কথাবার্তা বলে আমাকে ফোন করে বলো, তোমার ফেডারেশনের সাথে কথা বললো। ফেডারেশনের সাথে কেন কথা বলতে যাবো? বললো আমি যেটা বলছি সেটা শোনো না, কথা বলে নিও। তো বিভিন্ন জায়গা থেকে আমাকে বলতে শুরু করলো, ফেডারেশনের সাথে কথা বলো।
আর বরাবরই কিন্তু ফেডারেশনের সাথে আমার সম্পর্ক ভীষণ ভালো, বরাবর। মানে এটা তো আপনি বলছেন 2011-র পরে ফেডারেশনের আমি কথা। আমি এটা বলছি 2013-14 হ্যাঁ, তার আগে ফেডারেশন। ফেডারেশনের চিত্রটা কেমন ছিল? তার আগে ফেডারেশন ছিল হচ্ছে কি বলবো, মানে কি ফেডারেশনের সেক্রেটারি আর কি প্রডিউসার, হুম। কি আর্টিস্ট, এটা না বোঝা যেত না, এত এত সুন্দর একটা পরিবেশ ছিল। মানে এই জিনিসটা কি ছিল যে এই ফেডারেশনকে জানাতে হবে শুটিং করতে গেলে, না 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 কিংবা না। ধরুন এখান থেকে টেকনিশিয়ান নিতে হবে? একেবারেই ছিল না। আচ্ছা। মধ্যিখানে একবার ভিডিও গিল্ডের সাথে গন্ডগোল হয়েছিল, তো সেটা নিয়ে আমি ভীষণভাবে প্রতিবাদ করেছিলাম। করার পর তখন যিনি মানে সিএম ছিলেন বুদ্ধবাবু, তো তিনি ইন্টারফেয়ার করেছিলেন এবং উনি বলেছিলেন যে প্রডিউসাররা যে টেকনিশিয়ান নিয়ে কমফোর্টেবল তাকে নিয়ে কাজ করবে। আচ্ছা। তো ভিডিও গিল্ড ব্যাপারটা ডিজলভ হয়ে গেছিল, অনেক জল ঘোলা হয়েছিল কিন্তু ডিজলভ হয়ে গেছিল। তো ফেডারেশনের সাথে আমাদের প্রত্যেকেরই, প্রত্যেকটা প্রডিউসারের খুব সম্পর্ক ভালো ছিল। তখন শ্রেয়াশিস তো প্রডিউসার হয়ে গেছে, হুম। আম, তারপর শৈবাল, হুম। বিশ্বজিৎ, রানী, শ্রীকান্ত, হুম। প্রত্যেকের সাথে ফেডারেশনের সম্পর্ক ভালো ছিল। সুতরাং মানে ফেডারেশনের কেন নিতে হবে, তো অরিন্দম বলে একবার কথা বলে নিই। তো ঠিক আছে, আমি কথা বলতে গেলাম, স্বরূপ বিশ্বাস তখন এই সুরুচির সঙ্গে অফিসে বসতেন না, তিনি আরেকটু এগিয়ে একটা ছোট অফিসে বসতেন। প্রথম দুদিন উনি দেখা করলেন না, হয়তো ব্যস্ততা ছিল, আমি খুব একটা গুরুত্ব দিইনি। খারাপ একটু লেগেছিল, কেন কখনো এইভাবে আমাকে কেউ ইগনোর করেনি। তো তারপরে উনি 3 দিনের দিন গিয়ে বসে আছি যখন বাইরের বেঞ্চে রোদেতে, তো তখন দেখলাম রুদ্র বেরুলো। বললো, দাদা তুমি এখানে? বললাম, কাজ করবো, একটু সৌরভবাবুর সাথে কথা বলে নেবো। হ্যাঁ, করো 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 করো। করে একটু জড়িয়ে টড়িয়ে ধরলো, কদিন বাইরে দেখলাম। রুদ্র বেরিয়ে গেল, আমি ঢুকলাম, ঢুকে আমাকে বললো, আপনি কে? আমি বললাম, আমি অতনু রায়। কে অতনু রায়? আমি বললাম, আমি প্রডিউসার, সুইট মেলোডি। প্রডিউসার সুইট মেলোডি? সুইট মেলোডিটা কি? তো আমি তখন একটু, তার আগে তো আপনি প্রচুর জনপ্রিয় সিরিয়ালের প্রডিউসার। হ্যাঁ, তো আমি একটু অবাক হয়েছি। অবাক হয়ে আমি জিজ্ঞেস করলাম যে, আপনি আমার নাম শোনেননি? বললো যে না। আমি বললাম, আপনি সুইট মেলোডির নাম শোনেননি? বললো না। আমি বললাম যে, আপনি তো ফেডারেশনের সেক্রেটারি, তো আপনি আগে কোথায় ছিলেন? এইটা বোধহয় আমার অপরাধ হয়ে গেছিল। আচ্ছা। উনি আমাকে বললেন যে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। কেন, কোন প্রোডাকশনে? কোনো প্রোডাকশনে না। আচ্ছা, কোন ডিরেক্টরের আন্ডারে? কারণ যে ডিরেক্টরের আন্ডারেই বলুন না কেন, তাদের প্রত্যেকের সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক। হুম। সে ছবির ডিরেক্টর হোক, সিরিয়ালের ডিরেক্টর বা যেই হোক না কেন। উনি স্ট্রেট বেরিয়ে গেলেন ঘর থেকে। বললো, আগে আপনাকে কে দেয় সেটা তো দেখি, তারপর আপনার সাথে কথা বলছি। কে প্রোডাকশন দেয় সেটা তো দেখি। আমি জীবনে ভুলবো না কথাটা। আচ্ছা। আগে আপনাকে কে প্রোডাকশন দেয় সেটা তো দেখি, তারপর আমি আপনার সাথে কথা বলবো। বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ভেবেছি বোধহয় উনি বাইরে গেছেন, আবার আসবেন। আলটিমেটলি উনি এলেন, আসেননি, আমি চলে এলাম। এবং তারপর থেকে চ্যানেলের সাথে যখনই আমি কথা বলেছি, একটা না কোথাও গুঞ্জন শুনতে পেয়েছি আমি যে অতনুদাকে কাজ করতে দেওয়া হবে না, অতনুদাকে কাজ করতে দেওয়া হবে না। তো আমি খুব একটা গুরুত্ব দিইনি। জিজ্ঞেসও করেননি তাদের কেন? না দেখুন, কেউ না আমাকে সামনাসামনি এসে বলেনি যে তোমাকে কাজ করতে দেবে না। হুম। আমি যখন চ্যানেলে কথা বলেছি, চ্যানেল না আমাকে প্রচুর প্রোডাকশন দিয়েছে। তখন অনিন্দ্য ব্যানার্জি ছিল হচ্ছে আপনার মধুজা আর অনিন্দ্য ব্যানার্জি স্টার জলসায়, ওরা দিয়েছিল। আকাশ দিয়েছিল, কালার্স দিয়েছিল, দুবার তিনবার দিয়েছে। তো জিতে আহ, কথা হয়েছে, মিটিং হয়েছে, সমস্ত কিছু হয়েছে। কিন্তু সব জায়গা থেকে আমি দেখছি যে মিটিং হবার পর, কথা হবার পর, কাজ প্রায় ফাইনালের দিকে যাবার পর, কাজটা নিয়ে আর কোনো কথা চ্যানেল বলছে না। আচ্ছা। তো উম, আমি আহ, আমার বুঝতে একটু সময় লেগেছে যে কোথাও একটা রাজনীতি চলছে, আমার বুঝতে সময় লেগেছে, এবং আমি তো এটা আশাই করিনি। তো তারপর যেটা হলো সেটা হচ্ছে যে এই করতে করতে বেশ কয়েকটা বছর কেটে গেল। তারপর চ্যানেলের সাথে কথা বললেই চ্যানেল বলতো যে তুমি এবার ফেডারেশনের সাথে কথা বলে নাও, কিন্তু কখনো বলেনি
যে ফেডারেশন তোমাকে কাজ করতে দিচ্ছে না। চাইছে না। হুম, এটা না কেউ আমাকে কখনো বলেনি। বললে হয়তো আমি তখনই চলে যেতাম। কিন্তু কাজ করতে দিচ্ছে না, কাজ করতে দেবে না, ওখান থেকে ফাইল রিটার্ন আসছে, এইটা আমি কোথাও, এবং বিশ্বাস করুন যেহেতু ফেডারেশনের না এত নাক গলানো ব্যাপারটা আমি কোনোদিন দেখিনি এত বছরের কেরিয়ারে। আজকে যে ফেডারেশন নিয়ে টলিউড ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি নিয়ে স্বরূপ বিশ্বাস এত বড় বড় কথা বলে, সেই ইন্ডাস্ট্রিটা আমি নিজে হাতে তৈরি করেছি। এটা কোনো অহংকার নয় কিন্তু। কারণ অশোক দা জননী করেছেন, তার ৩ মাস বাদে আমি কৃষ্ণা করেছি। তখন কিন্তু ডেলি সিরিয়াল সম্বন্ধে লোকের ধারণাই ছিল না, মেগাগুলো সব। মেঘাগুলোতে, এবং আমারও কোনো ধারণা ছিল না। তখন আমার বয়স কম, অনেক কম। তো সেই সময় এক ঝাঁক আর্টিস্ট উঠে এসেছিল। তারপর থেকে না আমি ফেডারেশনকে সবসময় বন্ধু হিসাবেই পাশে পেয়েছি। কিন্তু ফেডারেশন যে কোনো কিছুতে নাক গলায়, ফেডারেশন যে ঠিক করে দেয় যে কোন টেকনিশিয়ান যাবে, কোন টেকনিশিয়ান যাবে না, ফেডারেশন যে ঠিক করে দিতে পারে যে এতজন, এবং এটা আমি অনেক পরেই জেনেছি যখন আমার অফিসে বিভিন্ন আর্টিস্ট টেকনিশিয়ানরা আসতো, দাদা তোমার ফেরাটা খুব দরকার, দাদা তোমার ফেরাটা খুব দরকার, এরকম হচ্ছে এরকম হচ্ছে। আমি না বিশ্বাস করতাম না, এটা আবার হয় নাকি? বলছে তুমি একবার নিজে নিজে কাজটা শুরু করো তবেই তো বুঝতে পারবে। এবং আমি না তখন ওদের বলতে পারতাম না যে আমার কাজগুলো কেন ফেরত আসছে, তো আমি জানি না। কিন্তু অতনু দা একটা কথা বলুন, আপনি যখন কানাঘুষো শুনছেন যে ফেডারেশন কথা বলো বা ফেডারেশন, আপনি বুঝতে পারছেন কেউ একটা আটকাচ্ছে, তখন আপনি আবার ফেডারেশনের, আমাকে বলেছে যে আমি তো আপনাকে আটকাইনি, কেন আটকাবো? আপনি গিয়েছিলেন হ্যাঁ, তার কাছে? কেন আটকাবো? আমরা তো চাই নতুন প্রডিউসার আসুক। আমি এরকম মানুষ দেখিনি, যিনি মুখে একরকম কথা বলেন পেছনে একরকম কাজ করেন। আমি দেখিনি। মানে আমি তো অনেক ছোট ছোট বয়স থেকে কাজ করে যাচ্ছি, প্রচুর লোকের সাথে মিশেছি। আমি এরকম দেখিনি মানুষ যে পরিষ্কার মুখের ওপর কথা, উনি না আমি আপনাকে কাজ করতে দেবো না, এই কারণে দেবো না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যে আমি যখন আমার এতগুলো কাজ রিটার্ন হচ্ছে তখন আমি কি যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তো আমি লিখছি, ধরুন 50 এপিসোড ওয়ান লাইনার লেখা হয়ে গেল, গল্প নিয়ে বারবার বসা হচ্ছে, চ্যানেল চুপ করে যাচ্ছে। এবং এটা কালার্সে বেশ কয়েকবার হয়েছে। এরকম হয়েছে যে গল্প শুনে ওদের ভীষণ পছন্দ হয়েছে, তখন শুভঙ্কর ছিল, রাহুল ছিল, রাহুল বিজনেস হেড ছিল, শুভঙ্কর তখন জলসা থেকে কালার্সে জয়েন করেছে। ব্যানার্জি, শুভঙ্কর ব্যানার্জি বোধহয় নয়, সে এখন বোম্বেতে আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে শুভঙ্কর, পেরেছি। টাইটেলটা মনে নেই। তো আহ, শুভঙ্কর আমাকে বললো যে দাদা তুমি এক্ষুনি চলে এসো, এবং সেটা ছুটির দিন ছিল। বললো আমি রাহুলকে ডেকেছি, আমরা একটা ক্যাফে কফিতে বসে যাব, গল্পটা, আমি ওকে গল্প একটা জাস্ট ওই মোবাইলে ইয়ে করে পাঠিয়েছিলাম। তো আমরা বসে যাব, বসে গিয়ে আমরা কাল থেকেই যদি কাজটা শুরু করা যায়। এবং ছুটির দিন রাহুলকে ডেকে পাঠিয়েছিল। রাহুল, আমি, শুভঙ্কর তিনজনে মিলে গোল পার্কের কাছে একটা ইয়েতে বসেছিলাম। সেটা নিয়ে এত কিছু হলো, আহ, গল্প এগুলো হলো, স্ক্রিপ্ট রেডি হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। তারপর শুভঙ্কর চুপ করে গেল, শুভঙ্কর ফোনই ধরে না। আমি তো বুঝতে পারতাম না যে সমস্যাটা কোথায় না, হচ্ছে। আপনাকে নিয়ে আপত্তিটা কোথায় ছিল, এটা কখনো যা কিছু জানতে আমার পেরেছেন? আপত্তি যেটা প্রথমে ছিল, আমার যেটা মনে হয় সেটা আপনাকে হচ্ছে, নিয়ে যে আপত্তি, আমাকে নিয়ে যে প্রথম আপত্তি, সেটা হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি আগে কোথায় ছিলেন। কারণ ফেডারেশনে আপনি যদি কোনো টেকনিশিয়ান না হন, বা আপনার ফেডারেশনের সেক্রেটারি হওয়া খুব সহজ কথা নয়, কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি প্রডিউসারও ক্ষতি করতে পারেন না, আপনি টেকনিশিয়ানদেরও ক্ষতি করতে পারেন না, আপনি আর্টিস্টদেরও ক্ষতি করতে পারেন না। একটা অনেক বড় দায়িত্ব, এটা অল ইন্ডিয়া ফেডারেশনের এখানকার সেক্রেটারি, মানে তার একটা বিশাল দায়িত্ব। আপনি পারেন না করতে, আপনার মর্জি মতো, এটা আপনার জমিদারি নয় যে আপনি আপনার মর্জি মতো চালাবেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আগে কি করতেন। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অপরাধ, আমি পরে ফিল করেছি। যেটা অনেক পরে রিনাদি বলতে শুরু করেছেন যে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলেন, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নন, উনি কি করতেন আগে। তো যাই হোক, 2021-এ আমি বিজেপি জয়েন করি। না, 2021-এ আমি একটু একটু আসছি এই প্রসঙ্গে, মানে ফেডারেশনের যিনি সেক্রেটারি হবেন তাকে তো এই পুরো বিষয়টাকে জানতে হবে। জানতে হবে। শুটিং কিভাবে হয়, একটা শুটিং এর প্রোডাকশন কিভাবে কন্ট্রোল করা হয়,
কতজন টেকনিশিয়ান দরকার হয়, পুরো বিষয়টাই তো তার জানার মধ্যে রাখতে হবে, তাই তো? অবশ্যই, অবশ্যই। এবং এটাও জানতে হবে আপনাকে যে দেখুন প্রোডাকশন, সব প্রোডাকশনের না এক বাজেট হয় না, হুম, হুম, ডেফিনেটলি। তাই তো? আজকে কুরুক্ষেত্রের যা বাজেট, বহ্নিশিখার বাজেট হয়তো তার থেকে বেশি। আপনি অ্যাজ এ প্রোডিউসার একটা প্রোডাকশনের জন্য যে বাজেট পাচ্ছেন, হুম, অ্যাট সেম টাইম আমি আরেকটা প্রোডাকশন করছি, তার জন্য হয়তো একটু কম বাজেট। হুম, 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 তো আপনি সবার জন্য একটা ইউনিভার্সাল রুল ঠিক করে দিতে পারেন না, সম্ভব নয়। হুম, কারণ আপনি যদি প্রোডিউসারকেই কাজ করতে না দেন, হুম। তো ইন্ডাস্ট্রিটা টিকবে কোত্থেকে? তাকে তো দিনের শেষে অ্যাটলিস্ট একটা প্রফিটের জায়গা তৈরি করে দিতেই হবে। এই মধ্যে আপনার সঙ্গে যারা যুক্ত ছিল, যে এতজন লোকজন প্রায় 400-500, তাদের কি অবস্থা ছিল? দেখুন, প্রথমে তারা ভীষণ দিশাহারা হয়ে গেছিল। আমার তাদেরকে নিয়ে খুব একটা চিন্তা নেই, কারণ তারা অন্য না কোথাও কাজ পেয়ে অন্য যাবে। কোথাও কাজ পেয়েছে। হ্যাঁ। আমার যেটা সবচেয়ে খারাপ লাগার জায়গা, যেটা আজও আমার একটা অপরাধ বোধের মধ্যে পড়ে, হুম, সেটা হচ্ছে যে অনেক টেকনিশিয়ান যারা যেকোনোভাবে হোক কাজ করতে, করতে মারা গেছেন বা এখন কাজ করতে পারেন না। হ্যাঁ, তখন আরকি কাজ হুম। করতে পারতেন না, বা কোনো টেকনিশিয়ান অসুস্থ বা বয়স হয়েছে, তার ফ্যামিলি চলছে না। আমার হাউসকে একটা আ খুব উম পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে এরা যেন কোনোদিন, এরা মাসের ১ তারিখ থেকে ৩ তারিখের মধ্যে আসতো। হুম, এরা যেন ফিরে না যায়। আচ্ছা। প্রয়োজনে আর্টিস্ট পেমেন্ট ২ দিন বাদে করো। হুম। টেকনিশিয়ান পেমেন্ট ২ দিন বাদে করো। কিন্তু এই মানুষগুলো ভীষণ অসহায়। এই অবস্থায় তারা ফিরে আসে। আমি জানি না যে তারপর তাদের কি হয়েছে, এবং আপনার কি অবস্থা হয়েছিল? আমার অবস্থা হয়েছিল, তো উনি আমাকে কাজ করতে না দেবার ফলে উম ১ম এ যা গয়নাগাটি ছিল সেটা, কারণ আমার ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি। আমার দাদা আ বরাবরই কিছু করতেন না। অসুস্থ। আপনিও একমাত্র আর্নিং মেম্বার ছিলেন। আমি একমাত্র আর্নিং মেম্বার ছিলাম। ফলে গয়নাগাটি যা ছিল সেগুলো বিক্রি করতে হয়েছিল আস্তে, আস্তে। এবং মা ভীষণ অসুস্থ ছিলেন, বাপি অসুস্থ ছিলেন। আমার মেয়ে তখন পড়াশোনা করছে। তো ১ম এ গয়নাগাটি, তারপর আমার বাড়িতে খুব বড় করে কালীপুজো হতো। সেই কালীপুজোয় বোধহয় পুরো টালিগঞ্জের পুরো সবাই টালিগঞ্জের সবাই থাকতো। যেত। হ্যাঁ। তারপর মা কালীর গয়না বিক্রি করতে হয়েছে আমাকে। তারপরে এমন অবস্থা হয়েছে যে বাড়ির মানে আমি বাসন, আই এম সরি, মানে আপনি যদি না বলতে চান আপনি নাও বলতে পারেন। না, কারণ না, না বলার এই কিছু নেই। কথাগুলো বলতে গেলে যে কষ্টটা হয় যেটা আপনার মুখের মধ্যে দেখতে না বলার পাচ্ছি, কিছু নেই। সেটা আমারও খুব খারাপ লাগছে। তারপর আমাকে বাড়ির যত পেতলের বাসন ছিল সেগুলো বিক্রি করতে হয়েছে। এবং আ মা যখন বিছানায় পড়ে যান, ১ম এ বাপি মারা যান। সেই সময় আমি একজন অভিনেত্রী, যিনি ফুটবলে আমার সাথে কাজ করেছিলেন এবং বিজেপি যেদিন জয়েন করি, অনেক বছর পর সেদিন তার সাথে দেখা হয়েছিল। তিনি আমাকে কিছু আর্থিক সাহায্য করেছিলেন, এবং আরেকজন প্রোডিউসার, যিনি আগে রাইটার ছিলেন পরে প্রোডিউসার হয়েছেন, তিনি আমায় কিছু আর্থিক সাহায্য করেছিলেন, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। খুব ন্যাচারালি। মানে স্বাভাবিকভাবে। আপনি তো একেবারে রাজপ্রাসাদ থেকে মানে ফুটপাতে এসে হ্যাঁ, এখানে অনেকগুলো দাঁড়ানোর বছর মতন। একজন, একটা বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, তার বাড়িতে যদি এতগুলো বয়স্ক মানুষ থাকেন এবং এতগুলো পেশেন্ট থাকেন, হুম। তো আমি তো ওষুধ বন্ধ করতে পারছিলাম না। এবং একটা পয়েন্টে আমি আমি মানে ভীষণ কৃতজ্ঞ একটি ওষুধের দোকানের কাছে, যে আমাকে ধারে ওষুধ দিত। সে এখনো টাকা পায় আমার থেকে। আজকের দিনেও টাকা পায়। সে কখনো বলেনি আমাকে। আমাকে বলেছে যে, "প্রদীপদা", মানে আমার দাদার নাম ছিল প্রদীপ। "প্রদীপদার জন্য, মাসিমার জন্য, মেসোমশাইয়ের জন্য যা ওষুধ লাগে নিয়ে যাও।" কিন্তু নিজেরও তো একটা চক্ষু লজ্জা আছে। আমি কত ওষুধ নেবো? ন্যাচারালি। আর তখন যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যেক বছর মাকে এবং দাদাকে প্রত্যেক বছর জানুয়ারি মাস এলেই আমার ভয় করত। নার্সিংহোমে ভর্তি করতে হতো। প্রতি বছর। হুম। তো এই করতে, করতে আপনি যে রাজনীতিতে এলেন, বিজেপিতে এলেন, সেটা কি আপনি কি ভেবে এসেছিলেন? মানে আমি রাজনীতিতে এসেছিলাম দুটো কারণে। কারণ দেখুন, আমি যতগুলো কাজ করেছি, আপনি যদি প্রত্যেক কটা কাজ দেখেন, তাহলে কোথাও না একটা দেশের প্রতি, সমাজের প্রতি, আচ্ছা। মানুষের প্রতি একটা মেসেজ ছিল। হ্যাঁ, হ্যাঁ। আর আমি আ পিএম যিনি, হুম, মাননীয় নরেন্দ্র মোদী, আমার ভীষণ ভালো লাগে ওনাকে। ১ম দিন থেকে আমি জানি না,
মানে একটা মানুষের কথাবার্তা আমাকে ভীষণ ইন্সপায়ার করতো। তো সেই কারণে আমার আসা। আমি কিন্তু কাজ পাওয়ার জন্য আসিনি, ১ নম্বর। কিন্তু আর একটা কথা আমাকে বলুন, আপনার সঙ্গে যে সমস্যাটা ছিল ফেডারেশনের সেক্রেটারির, স্বরূপ বিশ্বাসের, শাসক দলের তিনি ছিলেন তখন। কিন্তু তাহলে শাসক দলে যদি আপনি জয়েন করতেন, তাহলে তো আপনার পক্ষে কাজ পাওয়াটা সহজ হতো। কিন্তু সেটা তো আপনি করেননি। দেখুন, ওই শাসক দলটাকেই আমার ভালো লাগতো না। তার একটা ব্যক্তিগত কারণ আছে। কারণটা হচ্ছে, আমি যখন কুরুক্ষেত্র করেছিলাম, আমি কুরুক্ষেত্রেতে ছিল সিপিএম এর অপশাসনের বিরুদ্ধে একটা সিরিয়াল, যেখানে খুব স্বাভাবিকভাবেই বিরোধী পক্ষ এসেছিল এবং তখন মমতা ব্যানার্জি ছিলেন বিরোধী পক্ষ। আমি খুব পরিষ্কার লিখেছিলাম এবং তাই নিয়ে অনেকগুলো এপিসোডও হয়েছিল। আমি লিখেছিলাম, ব্যক্তিকেন্দ্রিক একটা দল বাংলার কোনো ভালো করতে পারে না, সম্ভব নয়। যার কোনো স্ট্রাকচার নেই, যার কোনো সে অর্থে কোনো কিছু না, একটা পিরামিডের মতো হয় সবসময়। আর একটা লোক যদি তার ডিসিশনের উপরে সমস্ত তার মুডের উপর সবকিছু নির্ভর করে, তাহলে সেটা, ফলে এই তৃণমূল দলটাকে, আর একটা বড় কারণও আছে। এই যখন ভিডিও গিল্ডের সাথে ফেডারেশনে গন্ডগোল হচ্ছে, তখন সিপিএম এর যে 500-600 ছেলে খুব অর্গানাইজ ওয়েতে এসে আমাকে আম, হুমকি দিত, বন্দুক দেখাতো। এটা 11-র আগে। 2011-র আগে বন্দুক দেখাতো, শুটিং করতে দিত না, ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করতো। তো যখন 2011-য় ইলেকশন জিতলেন মমতা ব্যানার্জি, আমি NT1 থেকে রাত্রি 2টোয় বেরোচ্ছি শুটিং করে, আমি তাদেরকেই সবুজ আবির মেখে নাচতে দেখেছি এবং আমার গাড়ি ঘিরে নাচছে। তো সেই দলটাতে আমি কেন যোগ দিতে যাব? আর আমার সাথে যেখানে, মানে, আমার ভালো লাগাটা তো আমার ভালো লাগা। ডেফিনেটলি। শুধু কাজ পাওয়ার জন্য যদি হতো, তো আমি অনেক আগেই করতে পারতাম। কারণ তখন তো মমতা ব্যানার্জি, এরকমও হয়েছে যে মমতা ব্যানার্জি যখন জিতেছেন, জেতার পর উনি NT1-এ এসেছিলেন। NT1 থেকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তখনই আমি প্রডিউসার ফোরামের সেক্রেটারি এবং তখনও আমি হাই পাওয়ার কমিটির সেক্রেটারি। তো সমস্ত প্রডিউসাররা গেছিলেন ফুলের তোড়া নিয়ে, আমি যাইনি। আমি যাইনি। আমাকে তাতন ফোন করে বলেছিল, যতন খুব ভুল করছো। তাহলে তাতন, ভুল ঠিকটা তো নিজের ব্যাপার। আমি জানি না, আমি মানুষটাকে পায়ের দিয়ে প্রণাম করার ইচ্ছে আমার কোনোদিন হয়নি। প্রণাম তো আমি তখনই করবো যাকে ভেতর থেকে ভক্তি শ্রদ্ধা আসবে। ফলে তৃণমূলে যোগ দেওয়ার তো কোনো প্রশ্নই ছিল না। আপনি বিজেপিতে যোগ দিলেন। আমি বিজেপিতে যোগ দিলাম। বিজেপিতে যোগ দেওয়ার পর যেটা হলো, আর একটু সেটা সমস্যা বাড়লো। অনেক সমস্যা বাড়লো। আচ্ছা। বিজেপিতে যোগ দেওয়ার পরে উনি প্রকাশ্যে আমাকে কাজ দেওয়া বন্ধ করে দিতে বললেন চ্যানেলগুলোকে। আগে যেমন শুধু ফাইলগুলো ফেরত পাঠাচ্ছিলেন, তারপর চ্যানেলকে স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হলো যে অতনু রায়কে কোনো কাজ দেওয়া যাবে না, কারণ বিজেপি জয়েন করে। এটা আপনি কিভাবে জানলেন? চ্যানেল মারফত? এটা আমি জানতে পারলাম কিছুটা চ্যানেল মারফত জেনেছি, কারণ চ্যানেলে কিছু লোক তো এখনো আমাকে আছে যারা আমাকে ভালোবাসেন। অনেকদিন কাজ করতে করতে। কিছু আর্টিস্ট মারফত জেনেছি। তো আমাকে তখন একজন বললেন যে আপনি যান না স্বরূপ বিশ্বাসের কাছে। আর তখন আমার খুব খারাপ অবস্থা। হুম। মানে বাপি বিছানায়, মা বিছানায়, দাদা বিছানায়, সবাই বিছানায়। খাওয়ার টাকা পয়সা নেই, লোকের সাহায্যে চলছে। তো আমাকে বললো, আপনি যান না একবার স্বরূপের কাছে। তো আমি বললাম যে, ধুর, ওর সাথে আমার ঠিক পোষায় না। বললো, আরে যান না, একবার যেতে অসুবিধা কি আছে? আমি বললাম, আমি ফোন করে যোগাযোগ করি দেবো। আমি বললাম, করুন ফোন। ফোন করলো, উনি টাইম দিলেন, আমি গেলাম, উনি দেখা করলেন না যথারীতি। দেখা করলেন না? না। ভেতর থেকে বলা হলো যে, তখন সুরুচির সঙ্গে বসতেন উনি, ভেতর থেকে বলা হলো অন্যদিন আসতে। আমি কয়েকদিন বাদে আবার গেলাম। যাওয়ার পর আমি বললাম যে, এরকম আপনি আমায় কাজ করতে দিচ্ছেন না, কে বলেছে আপনাকে? আমি বললাম, না, আমি শুনতে পাচ্ছি। কোনো অসুবিধে কি সেটা আমাকে যদি পরিষ্কার বলেন। বললো, না না, আমরা তো চাইছি নতুন প্রডিউসার আসুক,
আর আপনি এত গুণী মানুষ, আপনাকে কাজ করতে দেবো না, এটা হয় নাকি? তো আমি বললাম, তাহলে আপনার কোনো আপত্তি নেই তো? তখন উনি বললেন, না আমার কোনো আপত্তি নেই। ফাইন, তাহলে আমি চ্যানেলকে সেভাবেই বলি। তখন আমি জাস্ট চেয়ার ছেড়ে উঠে বেরোতে যাচ্ছি, উনি যে ঘরটায় বসতেন আর কি সুরুচির সঙ্গে, আপনি দেখেছেন কিনা জানি না, ঘরটা বেশ বড় ঘর, একটু বেরোতে সময় লাগে। আমি জাস্ট বেরিয়ে বাইরে জুতোটা পরছি, আমাকে উনি বললেন যে, আচ্ছা আপনার কি বেশ কিছু পেমেন্ট বাকি আছে? হ্যাঁ, না আমার পেমেন্ট বাকি আছে, কোথায়? বললো ফেডারেশনে। তো আমি বললাম, আমি তো জানি না। বললো, আপনি একবার চেক করুন, ওটা যতক্ষণ না হচ্ছে আমি আপনাকে হ্যাঁ বলতে পারছি না। আচ্ছা। ফাইন, আমি এলাম, এসে আমার যারা প্রোডাকশন ম্যানেজার তখন ছিল, আমি বললাম যে তোরা এক কাজ কর, 2000 সাল থেকে 2012 পর্যন্ত যত টেকনিশিয়ান পেমেন্ট আছে দেখতে থাক। তো অত পুরনো কাগজ দেখতে তো সময় লাগে, 6 মাস চলে গেল। হুম। ওর একটা লিস্ট তৈরি করে ওনাকে জমা দিতে গেলাম যে আমার কোনো ডিউ নেই। উনি নিলেন, নিয়ে বললেন ঠিক আছে আমি পরে দেখে নেবো। খুব ভালো, আমি কতদিন বাদে আসবো বলে আমি যোগাযোগ করে নেবো। 2-3 মাস 4 মাস পর যে ভদ্রলোক যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তিনি বললেন, আবার আমাকে বললেন যে যান, এবার যাওয়া আপনার উচিত, ওরা নেতা মানে মানুষ আপনি চেষ্টাটা ইত্যাদি। চালিয়ে গেছেন। চালিয়ে গেছি। আমি গেলাম, যাবার পর উনি বললেন কাগজ হারিয়ে ফেলেছি, আপনি আবার জমা দিয়ে যান। ততদিনে আমার চ্যানেল থেকে যে প্রোগ্রামগুলো আসছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ চ্যানেল কত প্রোগ্রাম দেবে আপনাকে? হুম। আপনি তো করতে পারছেন না কাজটা, ফাইনালি হুম, আপনাকে করতে হুম, দেওয়া হুম, হচ্ছে না, এটা তো চ্যানেল বুঝে গেছে। প্রোডাকশন নেই তো। প্রোডাকশন নেই তো আমার কাছে। তো আমি সেটা আবার একটা জেরক্স করে নিয়ে গিয়ে ওনাকে দিলাম। উনি আমাকে হ্যাঁ বলতে সময় নিলেন আরো 1টা বছর, জাস্ট 1টা বছর। তারপর আমি ওনাকে বললাম, ঠিক আছে আপনার যখন আপত্তি নেই, আমার তো কোনো ডিউও নেই, আপনি দেখলেন, তাহলে এবার আমি কাজ করতে পারি, আপনি এটা লিখে দিন। দেখুন, আমি তো মুখে কাউকে বারণ করিনি, এই লিখিত কাউকে বারণ করিনি, আমি তো মুখে বারণ করেছি। আপনি চ্যানেলকে বলুন যে যার দরকার স্বরূপ বিশ্বাসকে ফোন করে নেবে। আচ্ছা, আমি চ্যানেলকে বললাম, চ্যানেলকে বলার পর চ্যানেল মিটিং হলো, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু হলো। আমি তো চ্যানেলকে বললাম যে তোমরা তো আমাকে আগে বলতে পারতে, বলে তুমি জানতে না? বললাম, না আমি জানতাম না, তোমাদের তো আমাকে বলা উচিত ছিল যে তোমার কাজ ফেডারেশন থেকে করতে তো আপনি দিচ্ছে না। ভাবলেন এবার সবকিছু আমি ভাবলাম মিটে এবার গেল, এবার সমস্ত নর্মাল মিটে হয়ে গেল। গেল। এবার আমি যখন প্রডিউসার নিয়ে, কারণ তত কিন্তু আমি এতদিন নিজের পয়সাতেই কাজ করে এসেছি এত আচ্ছা। বছর। কিন্তু যখন আমি এই উনি আমাকে হ্যাঁ বললেন, আমি বললাম যে ঠিক আছে আমি কাজ করব, চ্যানেলের সাথে কথাবার্তা হলো, তখন খুব স্বাভাবিকভাবে আমাকে ফাইন্যান্সে নিয়ে কাজ করতে হচ্ছে, হুম, আমার কাছে টাকা নেই। হুম, এবার চ্যানেল বলল যে না, এই ফাইন্যান্সারকে আমরা কাজ দেবো না। কেন? ইনি এতগুলো সিরিয়াল করে, আমার নাম বলে দিচ্ছি, আপনি প্রদীপ চরিয়াল, হুম, সে তো এতগুলো ছবি করেছে, হুম। তার এত টাকা টার্ন ওভার, তো অসুবিধাটা কোথায়? বললো না, ওটা আমাদের ইন্টারনাল প্রবলেম। এবং আমি জানতে পারলাম যে ওটা স্বরূপ বিশ্বাসের বারণ আছে। উনি মুখে আমাকে হ্যাঁ বলেছিলেন, উনি লিখিত আমায় কিছু দেননি যে আপনি কাজ করতে পারেন, মুখেই বলেছিলেন। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে উনি আটকে গেছেন আমাকে। তো একটা সময় আমি হাল ছেড়ে দিয়েছিলাম, যেহেতু কাজই করবো না। তো তার মধ্যে বাপি দাদা মারা গেছে, ভাই মারা গেল, মায়ের মৃত্যুটা, দাদার মৃত্যুটা আমি এখনো ভুলতে পারি না। মানে মায়ের মৃত্যুটা, মা বাপি দাদার শোকটা নিতে পারলো না, তো পড়ে গেল, ফিমার বোন টুকরো টুকরো হয়ে গেল। তখন আমি হায়দ্রাবাদে কাজ করছি, আমাকে চলে আসতে হলো হায়দ্রাবাদ থেকে। বাংলা ছেড়ে চলে যেতে হলো। হ্যাঁ, আমি তখন হায়দ্রাবাদে কাজ করছি, ভালো কাজ করছিলাম। তো চলে আসতে হলো, কারণ বাড়িতে আর কেউ নেই, মাকে দেখবে কে। তো মায়ের ওটি হলো, হওয়ার আফটার ওটিটাও অনেক কষ্ট করে করলাম আমি। আফটার ওটি যে ট্রিটমেন্টটা করা দরকার সেটা করতে পারি, আচ্ছা। একেবারেই করতে পারি। মানে তখন মাকে দুবেলা খাবার দেওয়াটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল ওষুধ কিনে দেওয়ার থেকে। পারিনি করতে। এবং 1.5 বছর আমি মাকে দেখেছি, ও 1.5 বছর মায়ের সেবা করতে করতেই আমার চলে গেছে। 1.5 বছর আমি মাকে দেখেছি একটু একটু করে চোখের সামনে কিভাবে একটা মানুষ শেষ হয়ে যেতে পারে। মা যখন মারা যান হসপিটালে,
শেষ দিনে দিয়েছিলাম। মা আমাকে বলতেন যে, "তুই পারবি না অত? আম তোকে দেখে আমার কষ্ট হচ্ছে। তুই আমাকে নার্সিংহোমে হসপিটালে দিয়ে দে।" ও আরেকটা মজার কথা, এরা কি লেভেলে বদমাইশ হতে পারে আপনি চিন্তা করুন। স্বাস্থ্যসাথী কার্ড দেয়নি আমাকে। আমি যেদিন বিজেপি জয়েন করে পাড়ায় ঢুকি, পিন্টু বলে একটি ছেলে, যে একদিন আমার কাছে কাজ করত, সে আমাকে ওপেন থ্রেট করেছিল। আমি বললাম, "তুই আমাকে থ্রেট করছিস?" বলে, "হ্যাঁ, এখানে বিজেপি কেউ করে না। তোমাকে দেখে আরো ৪ জন ইন্সপায়ার হয়ে বিজেপি করবে। সেটা তো আমরা অ্যালাউ করতে পারি না।" কি পাড়া বাড়ি ছাড়তে হবে? না, বাড়ি ছাড়তে হবে না, কিন্তু আমাকে থ্রেট করেছিল। আচ্ছা। আমি বললাম, "খুব ভালো।" তো স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আমি চেষ্টা করেছিলাম। পারিনি আমি। ৩ বছর স্বাস্থ্যসাথী কার্ডটাও করতে পারিনি। ওই কার্ডটা করতে পেলে এট এই লিস্ট যে ঘটনাগুলো পরপর আপনার সঙ্গে ঘটছে, আহ, এই অভিনয় জগতে যারা আপনার সঙ্গে কাজ করেছে বা যাদেরকে আপনি এই লাইমলাইটে এনেছেন, এরকম অনেক অভিনেতা অভিনেত্রী তো আছেন। তো এরকম কেউ কাউকে আপনি পাশে পেয়েছিলেন সেই সময়, দেখুন আমি নাকি কাউকে তাদের সেই ক্ষমতা ছিল না? প্রত্যেকেরই ক্ষমতা ছিল। পাশে পেয়েছি মানে স্বরূপ বিশ্বাসের এগেইনস্টে? না, এগেনস্ট ওই ওই ক্ষমতাটা তো ছিল না কারোর, আমার মনে কারোরই হয়। ছিল না। হ্যাঁ, এমনি অন্য মানবিক দিক থেকে পাশে পেয়েছিলেন? না, পাইনি আমি। আমি আপনাকে তো পরিষ্কার বললাম যে আমি ২ জনকে পাশে পেয়েছিলাম। হ্যাঁ। একজন যিনি ফুটবলে অভিনয় করতেন, আ এবং বিজেপি জয়েন করার দিন আমি তাকে তাকে তিনি আমাকে অনেকটাই আর্থিক সাহায্য করেছেন। কিন্তু যথেষ্ট ছিল না। আর একজন রাইটার যিনি এখন খুব নামকরা প্রোডিউসার, তাকে পেয়েছি। এরা এই লেভেলে বদমাইশি করেছিল যে কলকাতার ১ নম্বর প্রোডাকশন হাউস, হুম। তার সাথে আমার মিটিং হলো, কথাবার্তা হলো একটা অন্য জায়গায় বসে। সে বলল, "দাদা চলো একসাথে কাজ করি।" আ আমি ভাবলাম ঠিক আছে, এট লিস্ট সংসারের প্রবলেমটা তো মিটবে। তো আমরা ও বলল, "আমি বোম্বে থেকে ফিরি, তারপর আমরা বসছি।" আ হলো, টিমের সাথে আলাপ করিয়ে দিল। সমস্ত কিছু হলো, তারপর চুপ করে গেল। তো যে ভদ্রলোক আ মধ্যিখানে কথা বলেছিল, আমি তাকে বললাম, বলল, "দেখুন, ও যত বড় প্রোডিউসারই হোক না কেন, ও তো স্বরূপের এগেইনস্টে গিয়ে আপনাকে হেল্প করবে না। আর আপনার যত ভালো বন্ধুই হোক না কেন। সেকেন্ড লার্জেস্ট প্রোডাকশন হাউস যেটা, অত্যন্ত ভদ্র ছেলে। আমি নাম বলছি না। একটু আগেই আপনারা আলোচনা করছিলেন।" হুম। তো তার কাছে গেছি। সে ভীষণ ইন্টারেস্ট নিয়ে বলল, "চলো দাদা একসাথে কাজ করি।" সেটাও বারণ করে দেওয়া হয়েছে। মানে কোথাও আমাকে কাজ করতে দেওয়া হয়নি। চ্যানেলে তো দেওয়াই হয়নি। উল্টে যে প্রোডাকশন হাউস আমার সাথে কাজ করতে চেয়েছে, আমি লাস্টে স্বরূপ বিশ্বাসকে এটা বলেছিলাম যে, "আমাকে একটা টেকনিশিয়ানের কাজ অন্তত দিন। যদি সম্ভব হয় একটা স্পট বয়ের কাজ দিন।" কারণ আমার মাকে বাঁচাতে বাঁচাতে মানে এট লিস্ট বাঁচাতে পারব না আমি জানি। কারণ উনি তো শেষের পথে। দুবেলা এট লিস্ট সকালবেলা ভাত, রাত্রিবেলা রুটি, একটু প্রয়োজনে আ টুকটাক ওষুধ এগুলো যদি কিনে দিতে পারি। আমি বলেছিলাম, হাত জোর করে বলেছিলাম যে, "দাদা আমাকে একটা উম টেকনিশিয়ানের কাজ আমার কাছে প্রমাণ আছে। হোয়াটসঅ্যাপ আছে। একটা টেকনিশিয়ানের কাজ পর্যন্ত দিন। সম্ভব হলে একটা স্পট বয়ের কাজ দিন। তার জন্য তো আপনি মনে করছেন, আমি বলেছিলাম যে, আপনি মনে করছেন আমি কোনো কাজের যোগ্য নই। হুম। আমি আমার যোগ্যতা প্রমাণও করতে চেয়েছি। কিন্তু একটা স্পট বয়ের কাজের জন্য তো আলাদা করে কোনো যোগ্যতা লাগে না। তো সেটা তো চা করা আর্টিস্টদের কাছে পৌঁছে দেওয়া, আমার কোনো লজ্জা নেই। আমার মায়ের জন্য, আমার মেয়ের জন্য, আমার বা আর তো কেউ নেই। গোটা ফ্যামিলি তো শেষ হয়ে গেছে। এটা আমি অনায়াসে করতে পারি। অনায়াসে করতে পারি। সেটার উত্তর পেয়েছিলেন? দেয়নি। ওটাও দেয়নি। ওটাও দেয়নি। মানে তার কোনো উনি একবার মুখে আমাকে বলেছিলেন যে একটা লম্বা এসএমএস করার পর উনি আমাকে অরিজিৎ ছিল ওনার সেক্রেটারি। অরিজিৎ ফোন করলো, "দাদা তুমি একবার আসবে।" গেলাম। গেলাম, "দাদা কথা বলবে।" আমি সৌরভ বিশ্বাসকে বললাম, "বলুন।" বলল যে, "কেউ থাকুক না থাকুক আমি আপনার পাশে আছি।" আসলে আমরা শিল্পীরা না একটু বেশি ইমোশনাল হই জানেন তো? আবেগপ্রবণ। আমি না আগের সবটা ভুলে গেছি। আমার মনে হয়েছিল যে ঠিক আছে, এখান থেকে যদি আবার নতুন করে শুরু করতে পারি, কেউ তো নেই। এটলিস্ট মেয়ের হুম। জীবনটা তো ঠিকঠাক ওকে একটা জীবন দিতে পারবো। হুম। আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু উনি
এত খারাপ মানুষ আমি দেখিনি। আমার জীবদ্দশায় এত খারাপ মানুষ আমি দেখিনি। এবং এর আরেক কাঠি উপরে হচ্ছে অরূপ বিশ্বাস। যখন আমি অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে চেয়েছি, উনি বলেছেন যে আপনি তো গুণী মানুষ, আপনাকে তো আমি চিনি, আসুন না অফিসে কথা হবে, ইয়ে হবে, ও হবে। এবং কোনোদিন দেখাও করেননি, আর ইনফ্যাক্ট উনি আমাকে চিনতেনও না, কারণ আমি স্বরূপ বিশ্বাসের সাথে কোনোদিন মিট করিনি, আজ অব্দি না, আজ অব্দি না। অরূপ বিশ্বাসের সাথে। অরূপ বিশ্বাসের সাথে আজ অব্দি মিট করিনি, তো উনি আমাকে চিনবেন করতে। হুম, হুম। আর যতবারই কেউ, ধরুন আপনার সাথে অরূপ বিশ্বাসের সম্পর্ক ভালো, আপনি বললেন আমি কথা বলিয়ে দিচ্ছি, আপনি ফোনে অরূপের সাথে কথা বলে আমাকে বললেন যে দাদা তুমি কথা বলো, এবং আমি যখন কথা, উনি একটাই কথা বলতেন, আপনি খুব গুণী মানুষ, এবং পরের দিন ভীষণ টোনের মতো শোনাতো, আমার মতো ব্যঙ্গ করছে। যে সুইট মেলোডি, যেটা আপনার এত বড় একটা প্রোডাকশন হাউস ছিল, সেটা এভাবেই আস্তে আস্তে হারিয়ে গেল। একদম। কিন্তু দেখুন, আপনি তো বিজেপিতে জয়েন করেছিলেন, নিশ্চয়ই এখনো আপনি সেভাবেই আছেন। আমি আমার অবস্থা কোনো চেঞ্জ হয়নি। বিজেপি তো সবে সরকারে এসছে, হুম। এবং বিজেপির অনেকের সাথেই আমার বরাবরই অনেক আগে থেকে অনেক ভালো সম্পর্ক। খুব ন্যাচারাল, সেটা খুব স্বাভাবিক। নর্মাল ব্যাপার। আপনি বুঝতেই পারছেন যে হুম, লকেট, হুম, হুম, রুদ্র, হুম, বাপিয়াদি বা হুম, ইয়েরা যারা রয়েছে, রূপা, হুম। এবং আরো যারা, স্বপনদা, তাদের প্রত্যেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক। প্রত্যেকেই কম বেশি জানে, প্রত্যেকেই কম বেশি জানে। দেখা যাক বিজেপি এসছে, আপনি এবার এখন যদি কি কাজ করতে ভাবছেন? পারে। মানে আপনি সুইট মেলোডিকে নিয়ে আবার নতুন করে শুরু করা, বা নতুন সরকারের কাছে আপনার প্রতি কি চাইছেন আপনি? দেখুন, এই মুহূর্তে একটা নতুন প্রোডাকশন শুরু করতেও না ৩ মাস সময় লাগবে বা ২.৫ মাস সময় লাগবে। তো ২.৫ মাস সারভাইভ করা আমার পক্ষে মুশকিল এখন। হুম? আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে যে, আপনার বাড়িতেই আপনি এখন আছেন? না বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় আছেন? ইনফ্যাক্ট আমাকে যখন কাজ করতে দেওয়া হচ্ছে না, সেটাও আরেকটা অদ্ভুত ব্যাপার। আমাকে যখন কাজ করতে দেওয়া হচ্ছে না, মা যখন দেখছে যে আমি কাজ করতে পারছি না, আর দাদার শরীর খারাপ, ভাইয়ের শরীর খারাপ, ইত্যাদি, ইত্যাদি, এবং মায়েরও শরীর ভালো নেই। আম তখন মা আমাকে বলেছিল যে বাড়িটা আ মর্টগেজ রেখে একটা অন্য কিছু কর। হুম। তা আমি বলেছিলাম যে মা, সেটাই হ্যাঁ, সবথেকে যে সামনের সময়। মর্টগেজ হ্যাঁ। রেখে আমি অন্য কিছু করব, আমি তো কিছু করতে পারি না ১ নম্বর। ২ নম্বর বাড়ি ছাড়াবো কি করে? হুম। তো তখন ভাই বলেছিল যে ঠিক আছে আমি আমার ব্যবসা ইয়ে করছি, এবং আমি আপত্তি করিনি, মাও করেনি। মা দিয়েছিল, মায়ের নামেই বাড়ি ছিল। মা দিয়েছিল। ভাই মারা যাবার পর, আর মা মারা গেল। ভাই মারা গেল, মা মারা গেল। যেহেতু ভাইয়ের নামে লোন এবং মা গ্যারান্টার ছিল, সুতরাং ব্যাংক থেকে এসে বাড়িটা নিয়ে নিল। এবং আমি যখন কথা বলতে গেলাম তখন বলল আপনি থার্ড পার্টি। আপনি তো আচ্ছা। লোন নেননি, আপনি বাড়ির মালিক নন, আপনি গ্যারান্টার নন, আপনি কেউ নন। আমরা আপনাকে এন্টারটেইন করব না। তো যাই হোক, ওটা নিয়ে কেস চলছে। বাড়ি হয়তো আমি ফেরত পাবো। কিন্তু কিন্তু এখন আপনি কোথায় আছেন? আমাকে যখন রাতারাতি বাড়ি বাড়ি থেকে ছাড়তে হলো। বাড়ি ছাড়তে হলো, তখন আমি, ইনফ্যাক্ট আমার কাছে কোনো টাকা ছিল না। আমি কোথায় যাবো তার কোনো ঠিক নেই। রুদ্র জানে এটা। হুম। রুদ্রকে আমি ফোন করে বলেছিলাম। তো তখন তারাপীঠে আমার এক মামা থাকেন। সম্পর্কে মামার রক্তের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি মামা বলি। উনার নাম হচ্ছে তরুণ ব্যানার্জি। উনি খুব গণ্যমান্য মানুষ তারাপীঠের। মায়ের পুজো অর্চনা নিয়েই থাকেন। মানে কিছু মানুষ থাকে না যাকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম হুম, করতে ইচ্ছে করে? হুম, হুম। উনি হচ্ছে সেরকম। ২০ বছরের সম্পর্ক আমার সাথে। উম ওই যখন পুজো দিতে যাই তখনই মাঝে মধ্যে মামা ফোন করে, করোনার সময় মামা ভিডিও কল করে আরতি করছেন আমাকে দেখাতেন, এরকম হুম, আরকি। হুম, তো মামাকে ফোন করলাম যে, হুম। "মামা আমি এরকম ব্যাপার, বললো তুমি আমার কাছে চলে এসো।" তা আমি মামার কাছে ছিলাম ৩ মাস। এবং সবচেয়ে গন্ডগোলে যেটা সেটা হচ্ছে যে
যখন আমি মামার কাছে ছিলাম 3 মাস, আমি, আমার মেয়ে, আমার একটা ডগি আছে, আমরা যখন 3 মাস মামার কাছে ছিলাম তখন আমি প্রায় কলকাতায় আসতাম আচ্ছা। এবং মেনলি স্বরূপ বিশ্বাসের সাথে দেখা করতে আসতাম। উনি ডাকতেন আমাকে। অরিজিৎ ফোন করে বলতো, দাদা আপনি কালকে আসুন, দাদা আপনি পরশু আসুন। ভোর 4টে ট্রেন ধরে আমি এখানে 1টার মধ্যে ঢুকতাম। উনি দেখা করেননি একদিন আমার সাথে। উনি বলতেন যে অরিজিৎকে বলতেন যে ওনাকে পরের দিন আসতে বলো। ঠিক যেন মনে হচ্ছে যে আমি লর্ডসে থাকি বা আমি কসবায় কোনো একটা জায়গায় থাকি, আমার পক্ষে ওইটুকু ডিস্টেন্স কভার করা পরের দিন কোনো অসুবিধার হুম। কারণ নেই। কিন্তু তাই যেতাম। তারাপীঠ থেকে তখন আমাকে মামা বললেন যে তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি কলকাতায় একটা বাড়ি দেখো, যা টাকা পয়সা লাগে সেটা আমি ব্যবস্থা করে দিচ্ছি, আপাতত ভাড়াতে গিয়ে থাকো, ওখান থেকে কাজের চেষ্টা করো, তুমি তারাপীঠ থেকে পারবে না। তো আমি ভীষণ ঈশ্বর ভক্ত আর কি। আমি বিশ্বাস করি যে ঈশ্বর এসে সাহায্য করেন। আপনি তো তিনি তো ভাগ্যেও বিশ্বাস করেন। হ্যাঁ, আপনি তো ভাগ্যেও বিশ্বাস করেন। ভাগ্যেও বিশ্বাস করি। হুম। তো উম, উনি কাউকে পাঠান, মামা সেরম ভাবেই আমার জীবনে এসছে। এই যে ধরুন এখন তো পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে এবং কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে টলিপাড়ার যা কিছু মানে যেগুলো সাজানো গোছানো ছিল না, যেগুলো খুব স্ক্যাটার্ড ছিল, সেগুলো জন্য দায়িত্ব দিয়েছেন রুদ্রনীল ঘোষ, হিরণময় চট্টোপাধ্যায়, হিরণকে, পাপিয়া অধিকারী, রূপা গাঙ্গুলি, এদের ওপরই দায়িত্ব দিয়েছেন এবং এরা আপনার খুব কাছের মানুষ আপনার কার্যসূত্রে। তো আপনি কি তাদের সাথে কথা বলেছেন বা? এখনো কথা বলিনি, আচ্ছা। এখনো কথা বলিনি। তার কারণ হচ্ছে যে আমি জানি এরা সবে দায়িত্ব নিয়েছে। হুম। আম, সবাই খুব ব্যস্ত, খুব স্বাভাবিকভাবেই সবাই খুব ব্যস্ত। উম, এর মধ্যে লকেটের সাথে আমার মাঝে মধ্যেই হোয়াটসঅ্যাপে কথা হয়। তো লকেটকে আমি বলেছিলাম যে লকেট, এবার যদি কাজ না পাই তাহলে আমি জানি না আমি কি করবো। তো এইরকম মানে হোয়াটসঅ্যাপে সকলের সাথেই কথা হয়, কিন্তু ব্যক্তিগতভাবে কারোর সাথে এখন আমি দেখা করার সময় পাইনি। মানে সময় পাইনি মানে আমার তো অঢেল সময়, হুম। আমার তো কোনো কাজ নেই এখন। কিন্তু ওরা ব্যস্ত, আমি বুঝতে পারি। ঠিক আছে, এবং ওরা প্রত্যেকেই জানে। আমার বিশ্বাস যে ফোনটা ওদের থেকে আসবে, অন্তত এইটুকু তো আশা করতেই পারি। বা আরো দু একদিন যাক। সবে তো বোধহয় বিধানসভায় 2 দিন আগে শপথ নিয়েছে। একদমই তাই। এবং আমি খুব আশাবাদী, হুম। আমি সত্যি খুব আশাবাদী এদেরকে নিয়ে। একটা সময় মনে হয়েছিল যে তৃণমূল বোধহয় আর যাবে না, আর আমার দ্বারাও আর কিছু হবে না। কিন্তু তৃণমূল জিতে আমার মনে হয়েছে যে অ্যাটলিস্ট অরূপ স্বরূপে যাওয়াটা খুব দরকার ছিল। শুধু আমার একার জন্য না, ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা প্রডিউসারের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য শেষ করে দিয়ে গেছে। এত ভালো একটা ইন্ডাস্ট্রি, একটা পরিবারের মতো ইন্ডাস্ট্রি ছিল। অত্যন্ত একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আপনার প্রোডাকশন হাউসটা তো যথেষ্ট বড় ছিল এবং প্রচুর কাজ হতো, নিশ্চয়ই আউটডোর শুটিংও হতো সেখানে প্রচুর? প্রচুর। প্রচুর আউটডোর আমি দেখেছি অগ্নিযুগ বা যেটা পদাতিক যুগের পরে, সেটাতে অনেক আউটডোর শুটিংও ছিল। তো সেক্ষেত্রে এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটলো রাহুল ব্যানার্জির যে মৃত্যুটা হলো শুটিং স্থলে গিয়ে, আপনারা কি করতেন আউটডোর শুটিং এ? এরকম কোনো আপনাদের প্রিকয়েশন নেওয়া বা সেফটি করা, সেগুলো কি থাকতো নিশ্চয়ই? দেখুন, তখন তো ফেডারেশন এত কড়াকড়ি ছিল না। হুম। কিন্তু আহ, আমি আমার কথা বলতে পারি এবং বাকিদেরই বা বাদ দেবো কেন। এত ভালো একটা বন্ডিং ছিল আর্টিস্ট টেকনিশিয়ানদের মধ্যে। আমরা না প্রত্যেকের কথা ভীষণভাবে চিন্তা করতাম। আমি বলছি না যে লীনাদি রাহুলের কথা ভাবেনি। হুম। কোনো প্রডিউসারই কিন্তু চায় না যে তার প্রোডাকশনে, আমি লীনাদিকে সাপোর্ট করেই বলছি, কোনো প্রডিউসারই কিন্তু চায় না যে তার প্রোডাকশনে এরকম একটা অঘটন ঘটে যাক বা হুম। রাহুলের একটা ইয়ে হয়ে যাক। এটার জন্য সম্পূর্ণ দায়ী আমার নিজের যেটা মনে হয়েছে যে যারা দায়িত্বে ছিলেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে কোনো আউটডোর প্রোডাকশন শুটিং এ, ম্যানেজার যার প্রোডাকশন হাতে। ম্যানেজার, হুম। আমরা যে কোনো আউটডোরের আগে একটা রেকি করে নিই। হুম।
যে কোথায় আর্টিস্টরা থাকবে, কোথায় রেক ডেঞ্জার ইজ ভেরি রয়েছে, ইম্পর্টেন্ট, ভীষণ important। ভেরি ইম্পর্টেন্ট। এবং এরকম শট যদি থেকে থাকে, প্রথমত ক্লিয়ার নয় যে আদৌ শটটা ছিল না ছিল না, ছিল তো বটেই। ঠিক আছে? আচ্ছা, যদি থেকেও থাকে তো তাহলে আহ, লীনাদি তো আর নিশ্চয়ই বারণ করবেন না যে তুমি পুলিশের পারমিশন নিও না বা তুমি এটা ইয়ে করো না। কোনো প্রডিউসারই বারণ করে না। যেখানে পুলিশ সেফটির প্রশ্ন পারমিশন আসে, ছিল না। ছিল না সেটা তো আমি জানি, কিন্তু সেটা তো যারা প্রোডাকশন দেখছে, প্রোডাকশন ম্যানেজারেরই দায়িত্বের প্রোটোকলটা মধ্যে তো পড়ে, তাদেরই মেনটেন করা তাদের হয়। মেনটেন করতে হয়। আচ্ছা, তখন আপনারা তো একটা অনেক উঁচু লেভেলে ছিলেন, মানে সুইট মেলোডি বা আপনি বা আর আপনার সমতুল্য অনেক, এরকম আপনারা কোনো অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কোনো সমস্যা হলে বা কিছু তাদের ব্যান করে দিতেন? প্রশ্নই ছিল না, ব্যান করার কোনো কালচার ছিল না। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। একজন অভিনেত্রী সাথে আরেকজন, আমি নাম নিচ্ছি না কারোরই, দুজন খুব বড় অভিনেত্রী, নিজেদের মধ্যে একটা গন্ডগোল হয়েছে এবং সেটা আর্টিস্ট ফোরাম অবধি গেছে। তো আর্টিস্ট ফোরামে বোধহয় ডিসিশন হয়েছে যে কিছুদিন আহ, তোমরা দুজনে একসাথে কাজ করো না। আচ্ছা, হতেই পারে, সেটা আর্টিস্ট ফোরামই ডিসিশন। আর্টিস্ট ফোরামে ডিসিশন নিয়েছে তোমরা দুজনে, মানে আমি শুনেছি, আমি আমি খুব ভালো জানি না, আমার পরবর্তীকালে শোনা যে এমন একটা জায়গায় চলে গেছিল যে দুজন অভিনেত্রী প্রায় হাতাহাতির জায়গায় চলে গেছিল। তখন আর্টিস্ট ফোরাম থেকে ব্যান করার তো কোনো ব্যাপারই ছিল না। বলা হয়েছিল যে তোমরা যদি এরকম করো তাহলে দুজন, কারণ তোমাদের প্রডিউসারের কাছে কেউ একই জিনিস করবে। তো খুব নামকরা একজন অভিনেত্রী, তিনি পরের দিন সকালবেলা এলেন, এসে আমাকে বললেন, যত তুমি শুনেছো তো কালকে কি হয়েছে? আমি বললাম না, কি হয়েছে? তখন বলছে এই এই ব্যাপার। উনি কাজ করলে কিন্তু আমার একই প্রোডাকশনে দুজনে ছিল। হুম হুম। তো উনি বললেন যে ও কাজ করলে কিন্তু আমি কাজ করবো না। আমি, সেটা তোমার খুশি, না তুমি ওকে বাদ দেবে না? আমি বললাম, কেন বাদ দেবো? তোমাদের কি হয়েছে, তোমাদের বাইরে কোথায় কি হয়েছে, তুমি এসে আমাকে বলছো যে ওকে বাদ দিয়ে দিতে হবে? কি জন্য? ব্যান করার কোনো কালচারই ছিল না। আমরা কি কি পার্টি করতো তাই জানতাম না, মানে হয়তো জানলেও আমরা সেটা নিয়ে মজা করতাম। কাজের ক্ষেত্রে সেটা প্রভাব না না, পড়তো। একেবারেই ছিল না, একেবারেই ছিল না। এরকম হয়েছে অনেকবার যে তৃণমূলকে সমর্থন করেন এরকম অনেক টেকনিশিয়ান রয়েছেন, সিপিএম কে সমর্থন করেন এরকম অনেক টেকনিশিয়ান ছিল। তো দুজনে কাজ করতে করতে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে, বা হাসতে হাসতে একজন অপরজনকে বিদ্রূপ করছে, এ করছে ও করছে, কিন্তু যখন শুটিং শেষ হলো দুজনেই দেখি দুজনের কাঁধে হাত জড়িয়ে মেট্রো ধরতে যাচ্ছে। হুম। এইরকম একটা ইন্ডাস্ট্রি ছিল। অতনুদা, তাহলে আপনি এটা বলছেন যে আপনি একটা রাজনৈতিক হিংসার শিকার। একদম। কিন্তু এখন তো এই পরিবর্তন হয়েছে এবং নতুন সরকার এসেছে, বিজেপি সরকার। আপনার তাদের কাছে বা আপনার দর্শকদের কাছে আপনি কি বলতে চান? দেখুন, আমি কাজটা করতে সত্যিই ভালোবাসি, মানে আমি না ওটার বাইরে কিছু ভাবতেই পারি না, আমার জীবনই ওটা। লেখা কাজ, একটু অন্যরকম কাজ, একটু ভালো কাজ, আমি আমার কাজটা করতে চাই, কাজটা করতে চাই। এইটুকুই বলা, চ্যানেলগুলোর কাছে এইটুকুই বলা যে আমি কাজ করতে চাই আবার। থ্যাংক ইউ অতনুদা, থ্যাংক ইউ সো মাচ।